Dear brothers and sisters, welcome to the other classroom. ক্লাস সেভেনের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ এবং বিজ্ঞানের একটি সাজেশন ভিত্তিক মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ অ্যানালাইসিস করব। দেখো থার্ড ইউনিট টেস্টে ক্লাস সেভেনে পরিবেশ এবং বিজ্ঞান অর্থাৎ সায়েন্সের নাম্বার থাকবে 70, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এবার একের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 21টি এমসিকিউ রয়েছে, সব সাজেশন ভিত্তিক মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 নম্বর প্রশ্ন, তাপের পরিমাপ করার জন্য এসআই পদ্ধতিতে যে একক ব্যবহার করা হয় সেটা কিলোজুল, কিলোমিটার, জুল। অ্যাকচুয়ালি তাপের পরিমাপ করা হয় অর্থাৎ এসআই পদ্ধতিতে তাপকে পরিমাপ করা হয় জুল এককে, তার মানে সঠিক উত্তর হবে এখানে জুল একক। তো আমরা জুল একক লিখলাম। নেক্সট, প্রতিফলন কোণ, এখানে দেখো অপশনে আছে 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি। কোশ্চেনে কারেকশন করতে হবে, আপতন কোণ যদি 30 ডিগ্রি হয় অর্থাৎ আপতন কোণ 30 ডিগ্রি দেওয়া থাকলে পরে প্রতিফলন কোণ কত হবে? আমরা জানি রিফ্লেকশন অফ লাইট, আমরা ক্লাস 12-এর সেমিস্টার 4-এ পড়ি এগুলো বিষয় ডিটেলস আরও, আর ক্লাস মাধ্যমিকেও রয়েছে লাইট বিষয়টা। দেখো আপতন কোণ এবং প্রতিফলন কোণের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক রয়েছে, যে কোণে আসবে ঠিক সেই কোণে বেরোবে। এই যে যেটা আসছে সেটাকে বলবো হচ্ছে আপতন কোণ, অদ লিখে দিলাম, আর এটা হচ্ছে প্রতিফলন কোণের প লিখলাম। দেখো এটা যদি সাপোজ কি বলবো, এটাকে ধরো সাপোজ যদি 40 ডিগ্রি হয় এটাও হবে 40 ডিগ্রি, কনসেপচুয়াল বুঝবো আমরা এখানে। এটা যদি সাপোজ 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রিতে বেরিয়ে যাবে। অর্থাৎ আপতন কোণ 30 ডিগ্রি হলে অবভিয়াসলি উই ক্যান সে দ্যাট ইজ রিফ্লেকশন অ্যাঙ্গেল যেটা আছে সেটা 30 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ অপশন নাম্বার বি হবে কারেক্ট। ওকে, কনসেপচুয়াল পড়লাম আমরা এটা। তো এই ক্ষেত্রে তোমাকে যাই দিক না কেন এই টাইপসের কোনো প্রশ্ন আশা করি তুমি নামিয়ে দিয়ে আসতে পারবে, রিল্যাক্স বেটা। কোশ্চেন নাম্বার 3, এখন পরীক্ষার আগে রিল্যাক্স হতে হবে, একদম কনফিডেন্সও থাকতে হবে এবং মাথাটাকে শান্ত রাখতে হবে। নেক্সট, প্রিন্সিপিয়া গ্রন্থটির লেখক হলেন। অপশন এতে আছে নিউটন, বিতে আছে ডারউইন, সিতে আছে আইনস্টাইন। দেখো প্রিন্সিপিয়া গ্রন্থটির লেখক হলেন নিউটন। তবে এই ক্ষেত্রে ম্যাথমেটিক্সের উপর কিন্তু লেখা বই, তোমরা সবাই জানো যে নিউটন হচ্ছে ফিজিক্সের অনেক বড় একটা সায়েন্টিস্ট। ফিজিক্স কিন্তু অনেক 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 ডেভেলপ তার জন্যই হয়েছে, কিন্তু নিউটনের বেসিক্যালি যদি ভাবো তার বেস, তিনি কিন্তু একটা বড় ম্যাথমেটিশিয়ান ছিলেন। তুমি নিউটনের প্রচুর ল পড়বে ক্লাস 11-12-এ কিংবা মাধ্যমিকেও পড়বে। মাধ্যমিকে একটু কমই আছে, 11-12 বা হায়ার সায়েন্স আরও বেশি পাবে। তো তিনি কিন্তু অরিজিনালি ম্যাথমেটিক্সের লোক ছিলেন। তো ম্যাথমেটিক্স এটা সুন্দর কথা আছে, ম্যাথমেটিক্স হচ্ছে কী করে, মানুষের ব্রেনটাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম চিন্তা করতে সাহায্য করে, অর্থাৎ ম্যাথমেটিক্স ইজ দ্য গেটওয়ে অফ অল সায়েন্স। ম্যাথমেটিক্সের উপর ডিপেন্ড করে কিন্তু সমস্ত সায়েন্স নির্ভরশীল। যারা বড় বড় ফিজিক্সের টিচার বা কেমিস্ট্রির টিচার তারা সবাই কিন্তু ম্যাথমেটিক্সকে রেসপেক্ট করে এবং ম্যাথমেটিক্স স্যাররাও বলবে এই কথাগুলো। তো অবশ্যই ম্যাথমেটিক্সটাকে বেস বানাও, দেখবে সায়েন্স এমনি তোমার হাতে চলে আসবে। কারণ এই এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে প্রচুর পরিমাণে নলেজ, ব্রেন সবই লাগে, আর এই সাবজেক্টটা সমস্ত সাবজেক্টগুলো কিন্তু ধরে রাখছে, অর্থাৎ একটা বেস্ট লেভেলের সাবজেক্ট। এর উপর বেস করেই কিন্তু সমস্ত সাবজেক্টের যত রকমের রিসার্চ বলো, যত রকমের কোডিং বলো, আনকোডিং বলো, সে কম্পিউটার সায়েন্সও বলো, সেটাও কিন্তু ম্যাথমেটিক্সের উপর ডিপেন্ডেবল। আর ম্যাথমেটিক্স যথেষ্ট লেভেলের একটা সাবজেক্ট। তো নিউটন কিন্তু ম্যাথমেটিক্সের উপর বই লিখেছিলেন, সেটার নাম হচ্ছে কি প্রিন্সিপিয়া অফ ম্যাথমেটিক্স। তো শুধুমাত্র প্রিন্সিপিয়া লেখা হলো, আমি ডিটেলসটা তোমাদের বলে দিলাম। চলে আসছি নেক্সট টপিকে। কাজ করার সামর্থ্য হলো, অপশন এতে আছে কার্য, বিতে আছে ক্ষমতা, সিতে আছে শক্তি। সঠিক উত্তর কী বলতো, কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি জানি না কী উত্তর আছে, আমি জাস্ট পড়ে যাচ্ছি। নেক্সট, সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3-র পুরো নাম কি? সোডিয়াম বাইকার্বনেট। যৌগটিতে উপস্থিত আয়নের নাম হলো, এখানে কোন আয়ন থাকবে? অবভিয়াসলি এটা দুটো পার্টে ডিভিজিবল হবে। একটা কি বলতো, দেখো Na পার্ট যাবে একটা, আরেকটা হবে HCO3, কেমিস্ট্রির পার্ট এগুলো। তো এই দুটো পার্টের মধ্যে আমাদের অবশ্যই বাইকার্বনেট, এটাকে বলা হয় বাইকার্বনেট। তো এখানে অপশনে দেখতে হবে বাইকার্বনেট, অপশন নাম্বার বি। সো রাইট অ্যান্সার ইজ বাইকার্বনেট। চলে আসছে নেক্সট, সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি? সোডিয়াম ক্লোরাইড NaCl। তোমরা ক্লাস 8-এ গিয়ে পড়বে, এটা দুটো পার্টে ভাব বিভাজিত হয়, Na+ এবং Cl নেগেটিভ, যেটা আয়ন উৎপন্ন করে এবং জলের মধ্যে গলিত বা দ্রবীভূত অবস্থা থাকলে তবেই কিন্তু এটা তড়িৎ বিশ্লেষণ করে। একটু অ্যাডভান্স জানলাম, উত্তর হবে কি NaCl। নেক্সট, স্ত্রীলোকদের তুলনায় পুরুষদের দেহে প্রায় কত শতাংশ জল বেশি থাকে? ইন্টারেস্টিং কোশ্চিন, মানে কাদের শরীরে জল বেশি থাকে? তো অবশ্যই 10% হবে অ্যান্সার, 10%। নেক্সট, অ্যাপেলে যে অ্যাসিড থাকে তাকে হলো অবশ্যই সেটা ম্যালিক অ্যাসিড হবে। নেক্সট, সাবান জলে পিএইচের মান হলো, তো দেখো সাবান জল কিন্তু আমরা জানি সেটা হচ্ছে কি ক্ষার, তাই না? আর একটা স্কিল বানিয়ে দিই, তোমাদের 9-এ লাগবে কাজটা।
এটা হচ্ছে মেনলি 7, এই 7টা হচ্ছে পোষসমূহ, হ্যাঁ? এর আগে যেটা আছে অর্থাৎ 0 থেকে আমরা 6 পর্যন্ত 6 পর্যন্ত বা 7 পর্যন্ত যেটা বলবো সেটা হচ্ছে অ্যাসিডের মধ্যে পড়বে, অ্যাসিড। আর 7-এর থেকে বড় যেটা সেটা হচ্ছে ক্ষার। তো সাবানকে আমরা জানি ক্ষার। তো অবভিয়াসলি 7-এর থেকে কী হতে হবে? বেশি হতে হবে, গ্রেটার দেন 7 হতে হবে, তাই না? তো এখানে 7-এর বেশি কোনটা? অপশন নাম্বার এ। সো চলো অ্যান্সার মিলাই, তাই আছে এখানে। 10 নাম্বার, সূর্যের আলোর অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বকে যে ভিটামিন তৈরি হয়, অবভিয়াসলি এটার অ্যান্সার হবে কিন্তু ভিটামিন ডি। ভিটামিন সংক্রান্ত তথ্য ক্লাস 9-এ পাবে তোমরা। এরপরে 11 নম্বর, ইউরিয়া সারের কীটনাশকের নাম হলো, ইউরিয়া সারের কীটনাশকের নাম। কোশ্চেনটা কেমন যেন অড লেভেলের, তাই না? দেখো এর মধ্যে মেনলি প্যারাথয়ন থাকে, তো অবশ্যই প্যারাথয়ন বলতে মিথাইল প্যারাথয়ন আছে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 12 নম্বর, মাড়ি ফোলা ও রক্ত পড়া কোন ভিটামিনের অভাবে হয়? এটা ভিটামিন সি এর অভাবে হয় মাড়ির প্রবলেম। আর ভিটামিন এর অভাবে ভিটামিন এর অভাবে কী হয়? আমাদের চোখের প্রবলেম হয়। তারপরে আর ভিটামিন কে হচ্ছে রক্তজনিত, এগুলো আমরা সবই জানি। আর ভিটামিন সি কিন্তু আমাদের ইমিউনো সিস্টেমটাকেও বেশ করে। টক জাতীয় যে খাবারগুলো আছে যেরকম আমলকি বলো বা টক জাতীয় কুল হতে পারে, সেগুলো কিন্তু খুব কার্যকরী আমাদের বডির জন্য। এরপরে 13 নম্বর, হিমোগ্লোবিন পাওয়া যায় রক্তের প্লাজমা, লোহিত রক্তকণিকা, অস্থি। অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে, দেখো হিমোগ্লোবিন পাওয়া যায় রক্তের লোহিত রক্তকণিকাতে। এটা অক্সিজেন পরিবহন করতে সাহায্য করে। নেক্সট অক্সিজেন রিলেটেড কোশ্চেন 14 নম্বর, অক্সিজেন পরিবহন করে যে খনিজ মৌল তা হলো, যতগুলো অপশন আছে অবশ্যই হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে? হিম বলতে লৌহ, তো অবশ্যই আমরা এক্ষেত্রে আয়রন বলতে পারি। দেখি অপশন তাই আছে নাকি? হ্যাঁ তাই আছে। 15 নম্বর, রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে কি হতে পারে? হৃৎপিণ্ডের সমস্যা, রাতকানা, ডায়াবেটিস। এটা অ্যাকচুয়ালি ডায়াবেটিস হয়, এটাই আমরা জানি যে ডায়াবেটিস হবে, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এক্ষেত্রে একটা হরমোন হয় ইনসুলিন আর একটা হরমোন হয় গ্লুকাগন, এই দুটোর কম্বিনেশনের মাধ্যমেই কিন্তু আমাদের শরীরে যে শর্করা রয়েছে রক্ত, সেটার কিন্তু ভারসাম্য রক্ষিত হয়। আমরা ক্লাস 10-এ গিয়ে পড়বো লাইফ সায়েন্সে হরমোন চ্যাপ্টারে। এরপরে চলে আসছি আমরা 16 নম্বর প্রশ্ন, সরাসরি প্রকৃতি থেকে পাওয়া খাবারকে বলা হয় কি? প্রকৃতি থেকে যেটা পাওয়া যায় সেটা তো ন্যাচারাল, সো অবশ্যই প্রাকৃতিক খাদ্য, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। আর যেগুলো তৈরি করা হয় সেগুলো তো সংশ্লিষ্ট বা প্রক্রিয়াজাত হতে পারে। এরপরে আসছি 17 নম্বর, আম গাছে কখন মুকুল আসে? এটা ভাবতে হবে কখন মুকুল আসে। অবশ্য ঠান্ডা টাইমে না, এই এখন টাইম না, কিছুদিন পরেই সম্ভবত দেখতে হবে আম গাছগুলো। অবশ্যই শীতকালে, তো অ্যান্সার হবে এ নম্বর অপশন, শীতকালে। নেক্সট 18 নম্বর, গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রি সেলসিয়াস। এটা একটা ভয়ানক বিষয় যে তাপমাত্রা বাড়াটা, কারণ সব কিছুর একটা পরিমাপ আছে। নেক্সট 19 নম্বর আসছি, কোরাল কোন পর্বতভুক্ত প্রাণী? কোন পর্বভুক্ত? দেখো এটা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত প্রাণী হয়, নিডারিয়া। এটা এটা দেখো নিডারিয়া পর্বভুক্ত। নেক্সট 20 নম্বর, টিকাদানের মাধ্যমে কত সালের মধ্যেই পৃথিবীর বুক থেকে গুটি বসন্ত, অর্থাৎ যেটাকে স্মল পক্স বলে, পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছিল? অ্যান্সার হবে এখানে সঠিক উত্তর, দেখো 1977 খ্রিস্টাব্দে। নেক্সট সাধারণ সর্দি কাশি হয়, সাধারণ সর্দি কাশি হয়, এটা সাধারণ সর্দি কাশি কোনটা হবে সেটাই ভাবছি। ব্যাকটেরিয়া তো হবে না, ছত্রাকও না, ভাইরাসটাই মেন প্রবলেমদায়ক বিষয়। তাহলে অবশ্যই ভাইরাস হওয়া দরকার। এরকম অনেক সময় কিন্তু প্রশ্ন পরীক্ষাতে হতে পারে যে জানা নেই, বুঝতে পারছে না কী হবে, তখন একটু দেন অ্যানালাইসিস করবে অপশনগুলো এবং প্রশ্নটা অ্যান্সার অ্যাটেন্ড করে আসবে, ছেড়ে আসবে না। যদি লেগে যায়, যদি হয়ে যায় তো একটা নাম্বার আসবে। সো আমি কিন্তু প্রেডিকশনে ভাইরাস ভাবলাম, দেখি কী হয়। তো ভাইরাস হলো। তারপরে দেখো নেক্সট WHO এর পুরো নাম, এটা নর্মাল কোশ্চেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই সেটের প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট কোন গাছের ছাল থেকে ম্যালেরিয়া জ্বর সারানোর ঔষধ তৈরি হয়? কুইনাইন হবে এটা, সিংখোনা গাছ, না কুইনাইন পাওয়া যায় সিংখোনা গাছে, ঠিক। ওকে, নেক্সট আসছি 1980 থেকে 88 সালের মধ্যে ভারতে কয়টি তাপপ্রবাহের ঘটনার কথা জানা গেছে? উত্তর হবে 18টি। নেক্সট প্রোটিন ও শক্তির অভাবে কোন রোগ হয়? এটা হচ্ছে একটা রোগ হয় ম্যারামাস, সেই ম্যারামাস হবে, তাই আছে। অ্যাসিড কি? যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন অর্থাৎ H+ আয়ন তৈরি করে তাদের অ্যাসিড বলা হয়। অর্থাৎ আমরা যে কোনো একটা পদার্থটাকে যদি আমরা জলের মধ্যে ডাইলিউট করি, মানে মিশিয়ে দিই, যেরকম HCl বলে এক রকমের অ্যাসিড হয়, এটা যখন আমরা জলের মধ্যে দিচ্ছি, অর্থাৎ জল বলতে H2, তারপরে এটা যদি দিয়ে দিই তাহলে এখান থেকে হচ্ছে একটা H+ আয়নের ব্যাপার চলে আসছে, অর্থাৎ একটা H+ আয়ন ফর্মেশন করবে। তো যে ক্ষেত্রে H+ আয়ন উৎপন্ন করবে সেটা হচ্ছে অ্যাসিড, আর যে ক্ষেত্রে OH ফর্মেশন হবে সেটা হচ্ছে ক্ষার। একটু অ্যাডভান্স জানলাম। নেক্সট আসছি ত্বরণ কি?
দেখো সাধারণত বেগ বাই সময়ই হচ্ছে ত্বরণ। ফিজিক্সের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, বেগ ডিভাইডেড বাই যে সময় যেটা হয় সেটাই হচ্ছে কি ত্বরণ হয়। নাইনের অ্যান্সারটা এইভাবে বলা হয় যে একক সময়ে বেগ পরিবর্তনের হারকেই তার ত্বরণ বলা হয়। আমি নাইনের অ্যান্সারটাই বললাম, তুমি এটাও লিখতে পারো, একক সময়ে বেগ পরিবর্তনের হারকেই ত্বরণ বলা হয়। তো সঙ্গে রিয়াকশনও দিতে লাগে। তো তোমাদের বইতে আছে দেখো, বেগ বাড়তে অথবা কমতে থাকার সময় 1 সেকেন্ডে বেগ কতটা বাড়লো বা কতটা কমলো তার পরিমাণকেই বলে ত্বরণ বা ইংলিশ বলে অ্যাক্সেলারেশন। নেক্সট 7 নম্বর, নিউটনের তৃতীয় সূত্রটি লেখো। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া রয়েছে, অর্থাৎ এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। এরপর আসছে 8 নম্বর, আলোক উৎস বলতে কী বোঝো? আলোক উৎস, দেখো আমরা যেখান থেকে আলো পাচ্ছি, যে সমস্ত পদার্থের নিজস্ব আলো রয়েছে তাদেরকে আমরা বলতে পারি আলোক উৎস, মানে সপ্রভ বস্তু যেটা আছে সেটাই আলোক উৎস। চলো একটু পড়ে নেই। কিছু কিছু বস্তু আছে যাদের নিজস্ব আলো আছে, অর্থাৎ এই বস্তুগুলো থেকে নিজস্ব আলো নির্গত হয়, এই বস্তুগুলোকে সপ্রভ বস্তু বা আলোক উৎস বলে। নেক্সট 3 নম্বর, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, ড্যাশ সালে কলকাতায় প্লেগ মহামারী আকার ধারণ করে। এটা 1890-এর দিকের ঘটনা, অর্থাৎ 1899 এই সালে হয়েছিল, প্রেডিকশন তাই বলে, দেখি হ্যাঁ তাই আছে। নেক্সট আসছি, পোড়াচুনের সঙ্গে জলের বিক্রিয়ায় ড্যাশ উৎপন্ন হয়। এটা সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে কলিচুন উৎপন্ন হয়, দেখবে গরম হয়ে যায় চুনটা। পিঁপড়ে দিয়ে ড্যাশ থাকে, এটা ফর্মিক অ্যাসিড থাকে। ফর্মিক অ্যাসিড থাকলে এটা হচ্ছে, দাঁড়াও সংকেতটা লিখছি আমি, দেখো এটা উঁচু ক্লাসে পাবে, ক্লাস 10-এ ECHOOH, এটা ফর্মিক অ্যাসিডের সংকেত, উঁচু ক্লাসে পাবে এগুলো টপিক। ফর্মিক অ্যাসিড, এটা কিন্তু প্রচণ্ড জ্বালা সৃষ্টি হয়, মানে জ্বলতে থাকে বডির মধ্যে এটা। নেক্সট 4 নাম্বার, সত্য মিথ্যা নির্বাচন করো, ট্রু ফলস। প্রথম প্রশ্ন, ভারতকে একটি মেগা ডাইভার্সিটি নেশন বলা হয়। অবভিয়াসলি বলা হয়, তো এটা সত্য হবে। নেক্সট, উষ্ণতা বৃদ্ধি, এটা উষ্ণতা হবে। উষ্ণতা বৃদ্ধির পরিমাণ যদি দ্বিগুণ হয় তবে বস্তুর নেওয়া তাপের পরিমাণ অপরিবর্তিত থাকবে। এখন সম্ভব নাকি? হবে না, এক্ষেত্রে ডাবল হয়ে যাবে, অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে, আনসার দ্বিগুণ হবে। তো মিথ্যা হবে, উষ্ণতা বৃদ্ধির পরিমাণ যদি দ্বিগুণ হয় তবে বস্তুর নেওয়া তাপের পরিমাণও ডাবল হয়ে যাবে, অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে। নেক্সট 3 নম্বর, আমাদের দেহের প্রায় 99% ক্যালসিয়াম যৌগ আকারে জমা থাকে হাড় আর দাঁতে। এটা কি তাই? আচ্ছা, ক্যালসিয়াম কোথায় থাকে? হাড় দাঁতে। হ্যাঁ, একদম পারফেক্ট, রাইট, সত্যই হবে। নেক্সট, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর, পারমাণবিক সংখ্যা কী? দেখো, কোনো মৌলের মধ্যে যতগুলো প্রোটন থাকে সেই প্রোটন সংখ্যাকেই আমরা তার পারমাণবিক সংখ্যা বলতে পারি, বাস এটাই অ্যান্সার, আর কিছু না। এখানে আছে, দেখো যা আছে পড়ে নাও। নেক্সট আছে নিয়মিত প্রতিফলন কি? দেখো, মসৃণ তলে আলোর যে প্রতিফলন ঘটে সেই প্রতিফলনই হচ্ছে আমরা বলবো নিয়মিত প্রতিফলন, যেরকম আয়নার প্রতিফলন হতে পারে, চকচকে স্টিলের প্রতিফলন হতে পারে, বা সেই টাইপের। তো এটাই আছে, পড়ে নাও একবার, কিছু নেই, এগুলোই আছে, আমি কনসেপ্ট বুঝাই দিচ্ছি, হ্যাঁ, যেটা তুমি মনে রাখতে পারবে পরীক্ষাতে সেগুলোই। নেক্সট, সাবান কি? সাবান তো এক রকমের ক্ষার, এটা কস্টিক ক্ষার বলতে পারি, যেরকম ধরো NaOH বা KOH-এর ফর্মেশন যেটা হয়, এই টাইপের বিষয়গুলোই। তো সাবানের ফর্মেশন বলতে পারি কীরকম বলো তো, চর্বি যেটাকে বলে, বা উদ্ভিজ্জ তেলও বলতে পারো, তার সঙ্গে কস্টিক ক্ষার, এই দুটো মিলেই কিন্তু সাবান প্লাস গ্লিসারিনের যে ফর্মেশনটা হয় সেটাই। তো গ্লিসারিন পেপারটা থাকবেই এখানে, চলো একটু পড়ে নেই। এখানে সাবান হলো কিছু জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম যৌগ, যা তৈরি হয় চর্বি বা উদ্ভিজ্জ তেলের সঙ্গে কস্টিক ক্ষারের বিক্রিয়ায়। বাহ, আমার আইডিয়া তো ঠিকই আছে। বাজারে সাবান বিভিন্ন যৌগের মিশ্রণ, এটা বাজারে বিভিন্ন রকম সাবান তো আসে, সুগন্ধি সাবান হয়, কাপড় কাচা সাবান হয়, এমনকি থালা বাসনগুলো সাবান, থালা বাসনের জন্যও সাবান হয়। ওয়াও, সব রকমের সাবানই চলে এসেছে, তাই না? এখানে দেখো বলেছে চর্বি বা উদ্ভিজ্জ তেল প্লাস কস্টিক ক্ষার, যেটা সাবান প্লাস গ্লিসারিনের ফর্মেশন হয়। নেক্সট, ভিটামিন কয় প্রকার ও কী কী? ভিটামিন তো অনেকগুলো রয়েছে না, A রয়েছে, B রয়েছে, C রয়েছে, D রয়েছে, E রয়েছে, K রয়েছে। বাস এই ভিটামিনগুলোকে মেনলি দুটো পর্যায়ে ভাগ করা হয়। একটা হচ্ছে তেলে দ্রবণীয় বা চর্বিতে বা লিপিড বা ফ্যাটে, একটা বললেই হবে, তেল, চর্বি, ফ্যাট, লিপিড একটা বললেই হলো, বা স্নেহ পদার্থ অনেকে বলে, এটা একটা ভিটামিন হয়। আর সেকেন্ড টাইপস হচ্ছে জলে ভিটামিন, জলে দ্রবণীয় ভিটামিন। চলো পড়ি দেখি তাই আছে কিনা। দেখো, ভিটামিন দু ধরনের হয়, তেলে বা ফ্যাটে গুলে যায় ভিটামিন, যেটা ফ্যাটে দ্রাব্য এমন ভিটামিন হচ্ছে ADEK, আর জলে গুলে যায় জলে দ্রাব্য এমন ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড C। ও, তোমাদের ক্লাস 8-এ যখন উঠবে তখন ম্যাথামেটিক্স নিয়ে একদম রিল্যাক্স থেকো। আমি তোমাদের টোটাল ক্লাস 8-এর টোটাল ম্যাথামেটিক্স বই সলভ করে দাদার ক্লাসরুমে আপলোড করে রেখেছি, প্লে লিস্টে যাবে, দেখবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টোটাল চ্যাপ্টার সলিউশন করে দেওয়া আছে, আর প্রচণ্ড মজাদার টেকনিকে সলভ করা হয়েছে। অনেকেই ক্লাস 7-এ আমার ম্যাথামেটিক্স সলভ করেছে আমার চ্যানেল থেকে।
তো দেখবে যে আমি প্রচণ্ড হাসাই এবং তার সঙ্গে সঙ্গে রিল্যাক্সে ম্যাথামেটিক্সগুলো সলভ করাই। আমি মনে করি ম্যাথামেটিক্সে কেউ উইক হবে না যদি আমি পড়াই। তো অবভিয়াসলি তুমি ক্লাস 8-এ যখন উঠবে, আর কটা দিনের মধ্যে তো তোমার পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। পরীক্ষা শেষ হয়ে গেলে পরে ক্লাস 8-এর কটা দিন রেস্ট নেবে, ঘুরবে ফিরবে, মামা বাড়ি পিসি বাড়ি যাবে, অবশ্যই রিল্যাক্স করো। তারপরে কী করবে বলো তো, দাদার ক্লাসরুমে ঢুকবে, ঢোকার পরে ক্লাস 8-এর প্লেলিস্ট যেটা পাবে ম্যাথামেটিক্সের, ওখানে যাবে, একদম চ্যাপ্টারগুলো বিন্দাস নামাতে থাকবে। ওকে, চলে আসছে নেক্সটে। জলবাহিত রোগ বলতে কী বোঝো? জলবাহিত রোগ বলতে দেখো, আমাদের জলের মাধ্যমে যে সমস্ত রোগগুলো ছড়ায়, যেরকম বলতে পারি আমাদের অসাবধানতার জন্য নানা রোগের জীবাণু অনেক সময় পানীয় জলে এসে মিশে আর সেই জলের মাধ্যমে ছড়ায়। জলের মাধ্যমে যেসব রোগ ছড়ায় তারাই জলবাহিত রোগ বলতে পারি, যেরকম কলেরা বলতে পারো। নেক্সট, খাদ্য জল বলতে কী বোঝো? সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ এবং খাদ্য উৎপাদনে সক্ষম জীবেরা খাদ্য তৈরি করে আর তাদের দেহের নানা অংশে এই খাদ্য সঞ্চিত থাকে। এরা হলো উৎপাদক। এই খাদ্য অন্যান্য জীবের ব্যবহার করে। যারা উৎপাদকের খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে তারাই হলো খাদক। খাদকের এই সম্পর্কটাই হলো খাদ্য শৃঙ্খল। আর একটা খাদ্য শৃঙ্খল অন্যান্য খাদ্য শৃঙ্খলের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে তৈরি হয় খাদ্য জাল। নেক্সট, মিনামাটা রোগের লক্ষণ। মিনামাটা মেনলি পারদের জন্য হয়। এটা জাপানের কী বলবো, এটা সমুদ্র উপকূলবর্তী বা জাপানের কিছু এলাকাতে এই রোগটা ছড়িয়ে পড়েছিল। ব্যথা বেদনা তো হয়ই। তো কীরকম হতে পারে, খিঁচুনি টাইপের একটা রোগ হয়। তারপরে আমাদের শরীরটা বেঁকে যাবে, তারপরে জিভ এবং মুখগুলো অসাড় হয়ে যাবে, এরকম কন্ডিশন হয়। আচ্ছা, তাই আছে কি? হ্যাঁ, পেশির খিঁচুনি, দেহ ধনুকের মতো বেঁকে যাওয়া, জিভ ও মুখের পেশি অসাড় হয়ে যাওয়া। আর একটা কথা মনে রাখবা, মিনামাটা হচ্ছে পারদ দূষণের জন্য হয়। আর ক্যাডমিয়াম দূষণের জন্য কী যেন হয়? ইতাই, খাতে লিখে নাও। ক্যাডমিয়াম দূষণের জন্য হয় ইতাই। আর ফ্লোরিন দূষণের জন্য হয় ফ্লোরোসিস। আর নেক্সটে কী আছে? আর্সেনিক দূষণের জন্য কী যেন হয়? ব্ল্যাক ফুট ডিজিজ। দেখে নাও, হ্যাঁ, বা মনে রাখতে পারবে একবার শুনলে তো মনে থাকবে। 6 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর, পৃথিবীর বায়োডাইভার্সিটি হটস্পট কয়টি ও কী কী লেখো। পৃথিবীর বায়োডাইভার্সিটি হটস্পট 4টি। পৃথিবীর কেন হবে? এটা পশ্চিমবাংলার হবে। এটা পৃথিবী হবে না, এটা পশ্চিমবাংলা হবে। হ্যাঁ, সরি, পশ্চিমবাংলা কেন বলি, এটা ভারত হবে। ওকে, নট দ্যাট, ভারত হবে। এটা ভারতের ডাইভার্সিটির কথা বলা হচ্ছে 4টি। অবভিয়াসলি প্রিন্টিং মিস্টেক্স। তো পূর্ব হিমালয়, সিকিম, দার্জিলিং, ডুয়ার্স তরাই অঞ্চল, পশ্চিমঘাট পর্বতমালা, শ্রীলঙ্কা, ভারতবর্ষের পশ্চিম উপকূল বরাবর ঘন অরণ্যে ঢাকা পাহাড়ি অঞ্চল, আর ইন্দো বার্মা যেটা আছে উত্তর পূর্ব ভারতের রাজ্যসমূহ যেমন মেঘালয়, অরুণাচল প্রদেশ, সুন্দারল্যান্ড, ভারতের আন্দামান নিকোবর অঞ্চল। মাধ্যমিকের মোস্ট ইম্পর্টেন্ট 4 নম্বর 5 নম্বরের প্রশ্ন, যে কতগুলি বায়োডাইভার্সিটি আছে এবং যে কোনো একটি সম্পর্কে যা জানো লিখো। ওকে, নেক্সট, তুমি দেখবা মাধ্যমিকে ওঠার পরে দেখবা যে এই কথাগুলো মনে পড়বে, যে এই না দাদা বলেছিল এগুলো সে দেখো বাবা তুমি। মানসিক সমস্যার কারণগুলি লেখো। মানসিক সমস্যা কী বলতো? প্রচণ্ড পরিমাণে যদি কেউ টেনশনগ্রস্ত হয়, মানসিক দ্বন্দ্ব, সিদ্ধান্তের না নেওয়া, দ্বিধাদ্বন্দ্ব যেটাকে বলি, সেই কারণে হতে পারে। বা অনেক সময় কিন্তু যদি লোক নেশা করে তাও হতে পারে, বা পেশার চাপ, বা জন্মগত কারণেও হয়। তো চলো পড়ি, এগুলোই আছে, দেখে নাও, রিডিং পড়ো একবার। ওকে, নেক্সট, আলোর প্রতিফলন এবং প্রতিসরণের সংজ্ঞা। দেখো, আলোক রশ্মিগুচ্ছ কোনো মাধ্যম দিয়ে চলতে দ্বিতীয় কোনো ভিন্ন ঘনত্বের মাধ্যমে যাত্রা করছে। দেখা যায় যে ওই আলোক রশ্মিগুচ্ছের কিছু অংশ মাধ্যম তার বিভবতল থেকে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। আর প্রতিসরণটা কি? রিফ্র্যাকশন বলা হয় প্রতিসরণ, আর প্রতিফলনকে বলা হয় রিফ্লেকশন। দুটোই কিন্তু একই রকম, কিন্তু ওয়ার্ড মিনিং কিন্তু আলাদা। একটা হচ্ছে কি রিফ্লেকশন, আর একটা হচ্ছে রিফ্লেকশন, একটা হচ্ছে রিফ্র্যাকশন। ফ্ল্যাক একটাতে এল আসবে, একটাতে রিফ্র্যাকশন টি বা আর আসবে, তাই না? আলোক রশ্মিগুচ্ছর বাকি অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশের পর আগেকার যাত্রাপথ থেকে সরে যায় এবং নতুন সরলরেখা বরাবর চলে। এই ঘটনাকে বলে আলোর প্রতিসরণ। আম্লিক পদার্থ, প্রশমা পদার্থ এবং ক্ষারীয় পদার্থের মধ্যে তুলনা করো। তো আম্লিক পদার্থের ক্ষেত্রে লিটমাসের উপর ক্রিয়া কী হয়? লিটমাস লাল করে দেয়। আর প্রশমা পদার্থ লিটমাস রং অপরিবর্তিত থাকে, আর ক্ষারীয় পদার্থ লিটমাসের রং অপরিবর্তিত থাকে। লাল লিটমাসের উপর ক্রিয়া, লাল লিটমাসের রং অপরিবর্তিত থাকে, আর এটার ক্ষেত্রে ক্ষারীয় ক্ষেত্রে লাল লিটমাসকে নীল করে। বা সেই ছকটা রেডি করে রেখো, ওখান থেকে অনেক সময় শর্ট প্রশ্ন করা হয়। নেক্সট, গলনের লিন্নতাপ কি? বরফ গলনের লিন্নতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো?
স্থির উষ্ণতায় পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। আর এই পরিবর্তনের সময় পদার্থ যে তাপ গ্রহণ করে তাকে গলনে লিনতাপ বলে। বরফগলনে লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 0 সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে, বাস। আর 537 হচ্ছে কি তার স্টিম বা বাষ্পে পরিণত হওয়া। নেক্সট, ল্যাথারিজম কি? অনেক সময় অড়হর ডালের সঙ্গে খেসারির ডাল মিশিয়ে দেওয়া হয় বা বেসনের সঙ্গে খেসারির ডাল গুঁড়ো করে মেশানো হয়। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, বুঝতে পারছি, বিজনেস জন্য তো। আচ্ছা, অন্যান্য ডালের চেয়ে খেসারির ডালের দাম অনেকটাই কম। আমি অ্যাকচুয়ালি জানিও না দাম কত। একটা 2 থেকে 3 মাস ধরে যথেষ্ট পরিমাণে এই ডাল খেলে পায়ে আস্তে আস্তে পক্ষাঘাত দেখা দিতে পারে। বাবা, এটা হচ্ছে, এটাই ল্যাথরিজম। ইথিওপিয়া, বাংলাদেশ, ভারতবর্ষ এবং আফগানিস্তানে অনেক সময় এই রোগের আত্মপ্রকাশ ঘটছে। আমি তো বেশ ভালোই ডাল খাই, আমার তো ভালোই লাগে খেতে, ডাল আর পনির। তাহলে কি আমি এখন ডাল খাবো না? ওটাই তো ভাবছি। না, আমাদের তো মনে হয় ভালো ডালই আনে। তো দেখি বাবা বা মাকে বলতে হবে বিষয়টা। সেই ব্যাপার তো। এরকম করা তো ঠিক না। কি অবস্থা! চলো নেক্সট যাই। কোনো কিছুতে ডুবে থাকা লাইফ না। ডিডিটি কীটনাশকের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে যা জানো লেখো। 1962 সালে বিজ্ঞানী র্যাচেল কার্সন সাইলেন্ট স্প্রিং নামে একটি বই লেখেন। এই বইতে তিনি প্রথম ডিডিটি কীটনাশকের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সারা পৃথিবীকে সচেতন করেন। দেখা গেছে পাখি বা কচ্ছপের দেহে এই কীটনাশকের প্রভাব ডিমের খোলা পাতলা হয়ে যায়। বাচ্চা বেরোবার জন্য পেটের নিচে ডিম রেখে তা দিতে গেলেই ডিম ফেটে নষ্ট হয়ে যায়। পোকামাকড় মারতে এরকম কীটনাশক ব্যবহারের জন্য আজ মৌমাছি, রেশম পোকা, নানা পাখির বেঁচে থাকা মুশকিল হয়ে পড়েছে। আগামী দিনের বসন্তকাল তাই পাখির কাকলিহীন হয়ে যাবে, এমনই বলতে চেয়েছেন শ্রীমতী কার্সন। আর খাদকের মধ্য দিয়ে কীটনাশক মানুষের দেহে ঢুকে নানা অজানা রোগের সম্ভাবনা বাড়িয়ে তুলছে। পৃথিবীর সব দেশ এই ডিডিটি নিষিদ্ধ কীটনাশক, মানে এত ভয়ানক জিনিস লাস্টে কী হয়েছে, নিষিদ্ধ করে দিয়েছে। ভালো করেছে ভাই, এত ডেঞ্জার জিনিস থাকা ভালো না। সো টপার চয়েস দাদার ক্লাসরুম সাবস্ক্রাইব করো, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা ভালো এক্সাম দাও। প্রত্যেক বছর আমি একটা কথাই বলি পরীক্ষার আগে, সেটা হচ্ছে কি, পরীক্ষার আগে একটাই মাত্র কথা হবে, রিভিশন 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 রিভিশন। তুমি যা পড়েছো ওগুলো রিভিশন করো। পরীক্ষায় যাই আসুক, যেহেতু তুমি পড়েছো, পরিশ্রম করেছো, নিজের উপর কনফিডেন্স আনো। হ্যাঁ, আমি পারবো। যা পারছো লিখে দিয়ে আসো, কোনো প্রশ্ন ছাড়বে না। টার্গেট একটাই, টার্গেট একটাই, সব থেকে বেস্ট রেজাল্ট করতে হবে, টপার হতে হবে, 1 থেকে 10-এর মধ্যে রোল নম্বর আনতে হবে, আর পার্সেন্টেজ সব থেকে হাই করতে হবে। আর একটা টার্গেট তোমাকে দিলাম, পরীক্ষার রেজাল্টের পরে দাদার ক্লাসরুমে এসে কমেন্ট করতে হবে, দাদা 90%, 80% এসছে, বা দাদা আমার রোল নাম্বার এগোলো, বা দাদা আমি টপার লেভেলে গেলাম। আমি ওয়েট করব তোমার উত্তরের জন্য। আর তুমি এখন বাড়িতে মন দিয়ে রিভিশন করো, কোনো কিছু না, বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যতবার পারছো রিভিশন করো, আর পরীক্ষা সব থেকে বেস্ট দাও। বেস্ট অফ লাক ফর ইয়োর বেস্ট এক্সাম।